নমস্কার, আমি সুমিত চৌধুরী দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বিরোধীরা 12টা বা 13টা মতো বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন সন্ধে পর্যন্ত, আমার কাছে যা খবর ছিল। কিন্তু মোরাললেস এখানে 72% ভোটের হিসেব পাওয়া গেছে। আমার ধারণা চূড়ান্ত হিসেবে আরও 2-1% ভোট বাড়বে এবং উপনির্বাচনের প্রেক্ষিতে এই ভোটদান বা মতদানের হার যথেষ্ট আশাব্যঞ্জক। এবার প্রশ্ন হচ্ছে যে মোটামুটি যা ছবি আজকে সারা দিন ভোর ভোটের পর দেখা গেছে, তাতে তৃণমূল কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত। কারণ গত লোকসভা নির্বাচনের সেগমেন্ট যদি আমরা ধরি, তাহলে এখানকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় 46% ভোট পেয়েছিলেন এই বিধানসভা কেন্দ্রটি থেকে। তৃণমূল কংগ্রেস এই উপনির্বাচনে খুব বড় কোনো অঘটন না ঘটলে জিততে চলেছে। দ্বিতীয় স্থানে থাকার সম্ভাবনা বিজেপির শতকরা হারে 35% ভোট ছিল গত লোকসভা নির্বাচনের নিরিখে, এবং বাম কংগ্রেস জোটের হাতে প্রায় ছিল 19% ভোট। আমি এই তিনটে যে ফিগার আপনাকে দিচ্ছি, এই তিনটে পরিসংখ্যানই হচ্ছে গত লোকসভা নির্বাচনের অধিক্ষেত্র ধরে। আর পঞ্চায়েতে যদি আমরা যাই, সেখানে বাম কংগ্রেস আলাদা আলাদা লড়েছিল, কিন্তু সেখানে তাদের ভোট আরেকটু বেশি ছিল। দুটো দল মানে বাম জোট এবং কংগ্রেসকে ধরলে প্রায় 24% ভোট ছিল তাদের হাতে। এখন যদি ব্যাপারটা এইরকমই থাকে, অর্থাৎ প্রথম তৃণমূল, দ্বিতীয় বিজেপি এবং তৃতীয় বাম কংগ্রেস জোট, তাহলে এই উপনির্বাচন থেকে বাম কংগ্রেস সমর্থকদের নতুন করে টেক অ্যাওয়ে কি থাকছে, এটা অবশ্যই এই মুহূর্তে সব থেকে প্রাসঙ্গিক প্রশ্ন। আমি প্রথমেই একটা কথা বলতে চাই। আমি এই উপনির্বাচনের যখন প্রস্তুতি পর্ব চলছিল, তখনই একটা কথা পরিষ্কার বলেছিলাম, বাম কংগ্রেস জোট যদি আগামী বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়তে চায়, অন্য ছোট বামপন্থী দল এবং সম্ভব হলে আইএসএফকে সঙ্গে নিয়ে, তাহলে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন থেকে তার প্রস্তুতি শুরু করতে হবে। অর্থাৎ এইটা শেষ উপনির্বাচন আগামী বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে। এখানে যদি বাম এবং কংগ্রেস মুখোমুখি লড়ে বা সমঝোতায় না পৌঁছতে পারে, তাহলে সামগ্রিকভাবে জোট প্রক্রিয়ার উপরে সেটা ফলাফলটা খুব একটা শুভ হবে না। শেষ পর্যন্ত বামপন্থীরা কংগ্রেসকে এই আসনটি ছেড়ে দেয়। ইনিশিয়ালি তারা চেয়েছিলেন নিজেরা লড়তে, কারণ পঞ্চায়েতের ভোটের যা ফলাফল, তাতে কংগ্রেসের থেকে তাদের ভোট ব্যাংক অনেক গুণ বেশি এখানে ছিল। তা সত্ত্বেও জোট ধর্ম রক্ষার স্বার্থে তারা এটা মেনে নিয়েছেন। এটা জোটের রাজনীতির পক্ষে নিশ্চয়ই একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বিশেষ করে কংগ্রেসের মধ্যে যারা জোট চাইছেন টিকিয়ে রাখতে। কারণ কংগ্রেসের বর্তমান সভাপতি দোদুল্যমান অবস্থান সম্পর্কে সকলেই অবগত, কিন্তু যারা কংগ্রেসের মধ্যে তৃণমূল বিরোধী অংশ এবং চাইছেন জোট থাকুক বামপন্থীদের সঙ্গে, তাদের কাছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বামপন্থীরা কংগ্রেসকে আসন ছেড়ে দেওয়াটা, এটা একটা তাদের হাতকে দলের মধ্যে অনেক বেশি শক্ত করবে। এটা টেক অ্যাওয়ে নাম্বার 1। টেক অ্যাওয়ে নাম্বার 2, সেটা খুব ইন্টারেস্টিং। আজকে যখন বুথওয়ারি খবর নিচ্ছিলাম, তখন যেটা দেখলাম, তৃণমূল কংগ্রেস প্রায় সমস্ত আসনে, মাফ করবেন, সমস্ত বুথে তারা এজেন্ট দিয়েছে। কংগ্রেস এবং বাম জোট তারা এজেন্ট দিতে পেরেছে প্রায় 85 থেকে 86% আসনে। মানে এখানে 302টো বুথ মোট। তো এই 302টো বুথের মধ্যে প্রায় 85% বুথে বাম জোট বা বাম কংগ্রেস জোট তারা কিন্তু এজেন্ট দিতে পেরেছে, যদিও তার মধ্যে অধিকাংশই বামপন্থী সমর্থক। কংগ্রেসের সেই তুলনায় এজেন্ট কম ছিল, যদিও প্রার্থী কংগ্রেসের এখানে। আর ইন্টারেস্টিং যেটা, যে বিজেপি 2 নম্বর স্থানে থাকবে আমরা মোটামুটি ধরে নিচ্ছি,
সেই বিজেপি কিন্তু 50% বেশি বুথে এজেন্ট এখানে দিতে পারেনি। অর্থাৎ 302টোর মধ্যে বিজেপির এজেন্ট সংখ্যা বুথ পিছু ওই 150-এর কাছাকাছি ছিল। এখন এর থেকে দেখুন, টেকঅ্যাওয়ে নাম্বার 3-তে যদি আমরা পৌঁছই, অর্থাৎ বাম কংগ্রেস জোট যদি হয়, সংসদীয় নির্বাচনে বুথ ভিত্তিক মেশিনারি সক্রিয় থাকাটা একটা খুব জরুরি বিষয়, এটা আমরা সবাই জানি। সুতরাং কালীগঞ্জের মতো একটা কঠিন কেন্দ্র, যেখানে শাসক দলের 46% ভোট শেষ নির্বাচনে পেয়েছে, সেখানে বাম কংগ্রেস জোট যে প্রায় 85% বুথে এজেন্ট বসাতে পেরেছে এবং এজেন্টরা শেষ অবধি থেকেছেন, সই করে বেরিয়েছেন, এর থেকে একটা জিনিস পরিষ্কার, যদি বাম কংগ্রেস জোট কোনো ন্যারেশন সেট করতে পারে, তাহলে সেটা নিচু তলা পর্যন্ত নিয়ে যাওয়ার মতো একটা মেশিনারি দেখা যাচ্ছে চোখের সামনে, ট্যাঞ্জেবল একটা মেশিনারি। কারণ মনে রাখবেন যে বিজেপি মূলত হাওয়ার উপর ভর করে লড়ছে, এবং এই হাওয়াটা হচ্ছে হিন্দুত্বের হাওয়া। শুভেন্দু অধিকারী এই কালীগঞ্জে প্রচারে এসে যা বলেছেন আমরা দেখেছিলাম, তার কাছেও কিন্তু আমরা হিন্দুত্বের মেরুকরণের বাইরে অন্য কোনো মানুষের রুটি রুজি বা যে বিপুল আর্থিক কেলেঙ্কারি চলছে তার সম্পর্কে কোনো উচ্চারণ আমরা সেভাবে দেখিনি। অর্থাৎ বিজেপি কেন্দ্রীয়ভাবেই এটা চাইছে যে একটা মেরুকরণের ভোট হোক, অর্থাৎ পুরো ভোটটা হাওয়ার উপর দাঁড়িয়ে হোক, কিন্তু বুথে বুথে সেটাকে ট্রান্সলেট করবার মতো মেশিনারি বিজেপি এখন অবধি তৈরি করতে পারেনি। আজকের উপনির্বাচনে এজেন্ট বসানোর ক্ষেত্রে করুণ অবস্থা তার একটা রিফ্লেকশন। এবার টেকঅ্যাওয়ে নাম্বার আমার 4-এ যেটা আছে, সেটা হচ্ছে, আমি আগে একটা এপিসোডে বলেছিলাম, তৃণমূলের সংখ্যালঘু যে সমর্থক ভিত, তারা বিভিন্ন দিকে ঘুরতে শুরু করেছেন। আমার কাছে যেটা খবর এসে পৌঁছেছে যে ডেসপাইট দ্য ফ্যাক্ট যে বাম কংগ্রেস জোটের প্রার্থী সম্ভবত 3 নম্বর স্থানে থাকবেন, এই মেরুকরণের হাওয়ার উপর দাঁড়িয়ে সংগঠন না থাকলেও বিজেপি 2 নম্বর জায়গায় যাবেন। এতৎসত্ত্বেও সংখ্যালঘু ভোট যারা তৃণমূল কংগ্রেসের শাসকের পক্ষে ছিলেন, তাদের কিছু ভোট, ধস নামানোর মতো এখনো অবধি নয়, কিন্তু কিছু ভোট জোট প্রার্থীর পক্ষে পড়েছে। আমি আশা করব যে এই ভোটের যখন বিশদ বুথভিত্তিক ফলাফল সামনে আসবে, সেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় শাসক দলের ভোটের কোথাও কোনো জোয়ার ভাটা আছে কি না, সেটা বিরোধী দলে যারা রয়েছেন তারা একটু স্ক্রুটিনি করে দেখবেন। বিশেষ করে এই কেন্দ্রে সংখ্যালঘু ভোটের দাবিদার যারা তৃণমূলের বাইরে, অর্থাৎ বাম এবং কংগ্রেস, তারা বিশেষভাবে এটা ময়নাতদন্ত করবেন। এবং আর একটা জিনিসও দেখতে হবে যে এই তুমুল মেরুকরণের হাওয়া তোলার পরও জুরানপুরের একটা মেরুকরণের ভোট হয়েছে, এটা আমরা খবর পেয়েছি, ওটার একটা সাম্প্রদায়িক টেনশনের অতীত রয়েছে। কিন্তু বাকি এলাকাগুলোতে এই মেরুকরণের ভোট কতটা প্রভাব ফেলতে পেরেছে, এবং যদি প্রভাব ফেলে থাকে, সেই ভোটটা বিজেপি কার থেকে কেটেছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত থাকবে। এখন আমার ফাইনাল যেটা বক্তব্য, সেটা এই টেকঅ্যাওয়েগুলোর দিকে যদি আমরা বিচার করি, সেখানে একটা জিনিস পরিষ্কার যে হ্যাঁ, বাম কংগ্রেস জোট এখন অবধি একটা মেশিনারি খাড়া করতে পারে, উত্তরবঙ্গের কিছু পকেট বাদ দিলে, বাকি গোটা রাজ্য জুড়ে। কিন্তু পাশাপাশি এটাও সত্যি কথা যে উইনিং কম্বিনেশন নিয়ে আসার জন্য যে ন্যারেশন মানুষের কাছে পৌঁছানো দরকার, যেটা এই সাম্প্রদায়িক মেরুকরণকে ভাঙবে, সেই জায়গায় এখন অবধি কিন্তু বাম কংগ্রেস জোটের কর্মীরা পৌঁছতে পারেননি। সেই দায়িত্ব তাদেরকে অবশ্যই নিতে হবে, এবং তারও আগে কংগ্রেস এবং বাম নেতৃত্বকে ঠিক করে নিতে হবে, সময় কমে আসছে, যে তারা তাদের এই জোট সক্রিয়ভাবে আগামী বিধানসভা নির্বাচন অবধি রাখবেন কিনা। কারণ যদি কংগ্রেস নেতৃত্ব দোদুল্যমান অবস্থানে থাকেন, জোটের তো ক্ষতি হবেই, তাদেরও ক্ষতি হবে। ইতিমধ্যেই বাইরন বিশ্বাসের ঘটনায় সাগরদিঘিতে কংগ্রেসের সম্পর্কে যারা জিতে আসছেন একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে।
যে এদেরকে জিতিয়ে কী লাভ, এরা তো সেই তৃণমূলেই চলে যাবে। কালীগঞ্জে বিধানসভা কেন্দ্র 2016 সালে এখানে কংগ্রেসের যে প্রার্থীকে, জোট প্রার্থীকে তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে জিতিয়েছিলেন, তিনিও কিন্তু তৃণমূলে চলে গিয়েছিলেন। ফলে এই প্রতিবন্ধকতাগুলো আছে। এবারও যে প্রার্থী খুব মজবুত সর্বজন গ্রাহ্য ছিল কংগ্রেসের, তা নয়, কারণ তিনি নিজের আগে দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে দাঁড়িয়েছেন এবং সেটা নিয়ে দলের সমর্থকদের মধ্যে এবং বামপন্থী সমর্থকদের মধ্যে অবশ্যই প্রশ্ন ছিল যে তিনি জোট প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে কার হাত শক্ত করতে চাইছিলেন। ইভিন দেন এই কালীগঞ্জ উপনির্বাচনের যা ফলাফল বেরিয়ে আসবে তার উপর দাঁড়িয়ে আমি যে নির্দিষ্ট পয়েন্টগুলো বলেছি, কোনো ভাষা কথা নয়, সেগুলো বিশ্লেষণ করে আমার মনে হয় যে বাম এবং কংগ্রেস নেতৃত্ব যদি সিদ্ধান্ত নিতে চান, খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন, কারণ নতুন নতুন ইস্যু সামনে আসছে, যে ইস্যুগুলো নিয়ে লড়াইয়ের ময়দানে থাকলে মেরুকরণকে আলটিমেটলি ভেঙে দেওয়া সম্ভব। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। আপনারা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ইনবক্সে জানাতে পারেন অথবা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।